দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। বেশ, তাহলে স্ক্রিনটা শেয়ার করছি আমি। দেখ, আগের দিন আমাদের 3খানা ডেফিনেশন হয়েছে। এখান থেকে যে কটা ডেফিনেশন আছে ডেফিনেশনের পর্বটা মিটিয়ে দিই, তারপর অন্য কিছু মাইক্রো কন্ট্রোলার ধরবো। বেশ, আগের দিন আমাদের কি কি ডেফিনেশন হয়েছে মনে আছে তো? আগের দিন আমাদের দেখ কি কি ডেফিনেশন হয়েছে। লাইট হয়েছে, লুমিনাস ফ্লাক্স হয়েছে, আর লুমিনাস ইন্টেন্সিটি হয়েছে। ডেফিনেশন গুলো কিন্তু একটার পর একটার সাথে রিলেটেড, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবি। 4 নম্বর ডেফিনেশন যেটা আমরা করব আজকে, সেটা করব লুমেন। এটা হবে লুমেন। এখন বলতো লুমেন কার ইউনিট? লুমেন কার ইউনিট বল? লুমিনাস ফ্লাক্সের। লুমিনাস ফ্লাক্সের। তাহলে লুমেন হচ্ছে আমার ইউনিট অফ লুমিনাস ফ্লাক্সের। এখন লুমিনাস ফ্লাক্স জিনিসটা কি? লুমিনাস ফ্লাক্স জিনিসটা কি? যে একটা লাইট সোর্স থেকে প্রতি একক সময়ে যে পরিমাণ লাইট এনার্জি রেডিয়েট হয়, রেডিয়েট কথাটা কিন্তু এখানে রেডিয়েট বলতে হবে। একটা লাইট সোর্স থেকে প্রতি একক সময়ে যে পরিমাণ লাইট এনার্জি রেডিয়েট হচ্ছে, সেটাকে বলি আমরা লুমিনাস ফ্লাক্স। আর সেই লুমিনাস ফ্লাক্সকে আমরা ইউনিট বলি। লুমিনাস ফ্লাক্সের ইউনিটটাই হচ্ছে আমার লুমেন। এখন যদি পরীক্ষায় লুমেনের ডেফিনেশনটা আসে, তাহলে কি লিখবি? তাহলে প্রথমে লিখতে হবে ইট ইজ দ্য ইউনিট অফ লুমিনাস ফ্লাক্স and is defined as and it is defined as কিভাবে আমরা ডিফাইন করব? এটা আমরা কিভাবে ডিফাইন করব? স্যার ডিফাইন্ড হবে তো। সরি, বানানটা ভুল লিখেছি তাই তো। আমরা তাহলে ডিফাইন কিভাবে ডিফাইন করব বল? লুমিনাস ফ্লাক্সকে তাহলে আমরা কিভাবে ডিফাইন করব? সরি, লুমেনকে আমরা কিভাবে ডিফাইন করব? লুমেন তো আমার লুমিনাস ফ্লাক্সের ইউনিট। তাহলে আমাদেরকে বলতে হবে amount of luminous flux and is defined as the amount of luminous flux লাইট সোর্স থেকে যেটা বেরোই, লাইট সোর্স থেকে যেটা বেরোচ্ছে, এটাকে আমরা বলি গিভেন আউট। বেরোনোটাকে বলা হয় গিভেন আউট। তাহলে লুমিনাস ফ্লাক্স বেরোচ্ছে, তাহলে সেটা কি? লুমিনাস ফ্লাক্স গিভেন আউট, সেটাকে বলি আমরা গিভেন আউট।
এবার লুমিনাস ফ্লাক্সটা যখন গিভেন আউট হচ্ছে লাইট সোর্স থেকে, কোনো তো একটা পার্টিকুলার ডিরেকশনে গিভেন আউট হবে, একটা পার্টিকুলার ডিরেকশনে গিভেন আউট হবে। আর সেই পার্টিকুলার ডিরেকশনে যখন গিভেন আউট হবে, প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যেটা আসবে প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যখন আসবে গিভেন আউট বাই ওয়ান সলিড অ্যাঙ্গেল, ওয়ান সলিড অ্যাঙ্গেল, প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ আমার লুমিনাস ফ্লাক্স আসবে, কখন, যদি লাইট সোর্সের ক্যান্ডেল পাওয়ারটা হয় 1 ক্যান্ডেল পাওয়ার, যদি লাইট সোর্সের ইন্টেন্সিটিটা থাকে 1 ক্যান্ডেল পাওয়ার, given out in a solid angle by one solid angle if the intensity of the light source is unit candle power। অর্থাৎ ব্যাপারটা কি বলছে, এখানে একটা লাইট সোর্স আছে, যে লাইট সোর্সের লাইট ইন্টেন্সিটি মানে লুমিনাস ইন্টেন্সিটির পরিমাণটা হচ্ছে 1 ক্যান্ডেল পাওয়ার যদি হয়, তাহলে সেই লাইট সোর্স থেকে লাইট যখন রেডিয়েট করবে ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে বেরোবে, তাহলে 1 ক্যান্ডেল পাওয়ার লাইট সোর্স থেকে যখন লাইট রেডিয়েট করবে প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স পাস করবে সেটা কি বলি আমরা 1 লুমেন। বুঝতে পারলি ব্যাপারটা? এখানে একটা লাইট সোর্স থাকবে যার লুমিনাস ইন্টেন্সিটির পরিমাণটা হবে 1 ক্যান্ডেল পাওয়ার, সেই লাইট সোর্স থেকে যখন লুমিনাস ফ্লাক্স গুলো বেরোবে প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বেরোবে সেই পরিমাণটাকেই বলবো আমরা লাইট সোর্সের, সেই পরিমাণটাকে বলবো আমরা লুমেনের 1 লুমেন। লাইট সোর্সের লুমেন ভ্যালুটা হবে 1 লুমেন। তা সেটাই দেখ বলা হয়েছে লুমিনাস ফ্লাক্স অ্যান্ড ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ লুমিনাস ফ্লাক্স, যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স গিভেন আউট হচ্ছে বেরোচ্ছে বাই 1 সলিড অ্যাঙ্গেল, অর্থাৎ প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে, if the intensity of the light source is 1 candle power, যদি লাইট সোর্সের ইন্টেন্সিটিটা হয় 1 ক্যান্ডেল পাওয়ার, তাহলে সেটাকে বলি আমরা 1 লুমেন। তাহলে এখানে নতুন একটা টার্ম আমরা পেয়ে গেলাম, এখানে আরো একটা নতুন টার্ম আমাদের চলে আসলো সামনে হাজির হয়ে, সেটা কি বলতো? এই ডেফিনেশনটা করতে গিয়ে দেখ আরো একটা নতুন টার্ম আমাদের হাতে চলে আসলো, যেটা হচ্ছে ক্যান্ডেল পাওয়ার। তাহলে এখন ক্যান্ডেল পাওয়ার বলতে কি বুঝি? তাহলে এবার ক্যান্ডেল পাওয়ার বলতে কি বুঝবো? যদি পরীক্ষায় বা ক্যান্ডেল পাওয়ারের ডেফিনেশন আসে কি লিখবি বল? তাহলে আমরা লিখবো ক্যান্ডেল পাওয়ার ইজ দ্য লাইট রেডিয়েটিং ক্যাপাসিটি, অর্থাৎ ক্যান্ডেল পাওয়ার কথাটাই অর্থটাই হচ্ছে যে লাইট সোর্সটা আছে সেই লাইট সোর্স থেকে যে লুমেন গুলো বেরোচ্ছে সেই লুমেন গুলো তো রেডিয়েট হচ্ছে,
যখন লাইট সোর্স থেকে লুমেন গুলো রেডিয়েট হয়, লাইট সোর্সের যে ক্ষমতার উপরে রেডিয়েট হচ্ছে, অর্থাৎ লাইট সোর্সের রেডিয়েটিং ক্যাপাসিটি, লাইট সোর্সের রেডিয়েটিং ক্যাপাসিটি কি বল, অর্থাৎ এখান থেকে বলতে পারি আমরা ক্যান্ডেল পাওয়ার কথার অর্থ রয়েছে লাইট সোর্সের লুমেন ভ্যালুটাকে রেডিয়েট করার ক্যাপাসিটি। ক্যান্ডেল পাওয়ার কথার অর্থ রয়েছে লাইট সোর্স থেকে লুমেন ভ্যালুগুলো রেডিয়েট করার ক্যাপাসিটি। তাহলে এখানে আমরা ক্যান্ডেল পাওয়ারের ডেফিনেশনে কি লিখবো বল, সেন্টেন্স বল। লিখতে পারি তো লাইট রেডিয়েটিং ক্যাপাসিটি, লাইট রেডিয়েটিং ক্যাপাসিটি in a given direction, কোন একটা পার্টিকুলার দিকে, in a given direction in a given direction, light radiating capacity in a given direction is called candle power of the light source, is called candle power of the light source. এটাকে যদি আমরা আরো বেটার ভাবে ডিফাইন করতে যাই, তোদের পরীক্ষাতে 1 নম্বরের জন্য এটাই সাফিসিয়েন্ট, কিন্তু এটাকে যদি আরো বেটার ভাবে বুঝতে যাস, যে ডেফিনেশনটা সচরাচর তোরা সাধারণ ইন্ডিয়ান অথরের বইয়ে পাবি না, একটু ফরেন রাইটারের অথরের যদি বইগুলোকে ফলো করিস তাহলে পাবি। যেটা ডেফিনেশন বলতে গেলে বোঝায় যে আমার যদি একটা মোমবাতি থাকে, ধর এটা একটা মোমবাতি, যে মোমবাতিটার একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল, যে মোমবাতিটাকে বলি আমরা একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল, এই মোমবাতিটা যখন জ্বলবে ঠিক এরকম করে জ্বলবে তো। তাহলে এটা যদি একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হয়, এখন স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলতে গেলে আমরা কিরকম ক্যান্ডেল বুঝি? স্ট্যান্ডার্ড ক্যান্ডেল বলতে গেলে বুঝবো আমরা হাইট হবে 6 ইঞ্চ লেন্থ, 6 ইঞ্চ লেন্থ, আর সরি 1 বল mm², 2 কেন 20 mm²। যদি 6 ইঞ্চ লম্বা হয় আর 20 mm² ডায়া যদি থাকে, তাহলে সেই ক্যান্ডেলকে বলি আমরা একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। সেই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলকে যদি জ্বালানো হয়, তাহলে সেই স্ট্যান্ডার্ড ক্যান্ডেল থেকে এদিকে লুমেন বেরোবে, এদিকে যেগুলো বেরোবে সেগুলো কি বেরোবে? লুমেন বেরোবে তো। সেই লুমেনের আমরা যদি প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে লুমেন ভ্যালুটাকে মেজার করি, এখান থেকে যে লুমেনটা বেরোবে সেই লুমেনের পার ইউনিট সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমেন গিভেন আউট হবে, সেই পরিমাণ লুমেনকেই বলি আমরা এই ক্যান্ডেলের ক্যান্ডেল পাওয়ারটা 1 ক্যান্ডেল পাওয়ার। তাহলে এটুকু তোদের অত ডেপথে বোঝার দরকার নেই, তোরা শুধু এইটুকু বুঝে রাখ তাহলেই হবে। এর পরের আমাদের ডেফিনেশন আছে ইলুমিনেশন।
এরপরে আমাদের ডেফিনেশনটা আছে ইলুমিনেশন। সব থেকে এই ডেফিনেশনটা সব থেকে বেশি আমার কার্যকরী অঙ্কের জন্য। অঙ্কতে আমার এই ডেফিনেশনটা প্রচুর কাজে লাগবে। এখন ইলুমিনেশন কথার অর্থটাই হচ্ছে একটা লাইট সোর্স আমাদের কাছে আছে। আগে ব্যাপারটাকে বুঝে নিই, তারপরে ডেফিনেশনটা লিখব। একটা লাইট সোর্স আমাদের কাছে আছে, যে লাইট সোর্স থেকে লাইটগুলো যখন সারফেস প্লেনে ফল করবে, ঠিক এরকম করে ফল করবে তো লাইটস গুলো। আর যখনই লাইট সোর্স থেকে লাইটগুলো সারফেস প্লেনে ফল করবে, সারফেস প্লেনটা নিশ্চয়ই একটা গোলাকার জায়গাতে আলোকিত হবে। দেখ, বাড়িতে টিনের ফুটো যদি থাকে কোথাও, টিনের বাড়িতে যদি কোথাও টিনের ফুটো থাকে, তাহলে সেই টিনের ফুটো দিয়ে যখন সূর্যের আলো পড়ে, তাহলে যে জায়গাতে আলো পড়ে সেই জায়গাটা গোল আকার ধারণ করে। ঠিক এরকম জিনিস তো আর একটা দেখতে পাবি, মোবাইল টর্চ যদি জ্বালাস, তাহলে টর্চ যেখানে আলোটা জ্বালবি, টর্চের যেখানে আলোটা যেখানে যে সারফেস প্লেনে গিয়ে ফোকাসিং হবে, সেখানটা গোল আকারে ফোকাসিং হয়। তাহলে এটা আমার লাইট সোর্স। লাইট সোর্স থেকে যখন আলোগুলো সারফেস প্লেনে এসে পড়বে, ঠিক এতটা জায়গা জুড়ে আলোটা পড়বে। এখন লাইট সোর্স থেকে যেগুলো বেরিয়ে এসে আলোকিত করছে, এগুলো কি ভ্যালু, এগুলোকে আমরা কি বলি? এই রশ্মিগুলোকে আমরা কি নাম দিয়েছি? স্যার লুমেন। luminous flux স্যার। লুমেন। এই রশ্মিগুলোকে আমরা নাম দিয়েছি লুমিনাস ফ্লাক্স। অ্যাকচুয়ালি বেরোচ্ছে লুমেন। এখন এখান থেকে যে লুমেন যেগুলো বেরোচ্ছে সেগুলো লুমেন, কিন্তু সেই লুমেনগুলো যখন প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে হিসেবটা বেরিয়ে আসবে, সেটাকে তো বলি আমরা লুমিনাস ফ্লাক্স। তাহলে এখানে যেগুলো ফল করছে লুমিনাস ফ্লাক্সেরই তো ইউনিটটা লুমেন। তাহলে অ্যাকচুয়ালি এখানে পড়ছে যেটা সেটা লুমেন, কিন্তু তাকে আমরা বলবো এখানে যেটা পড়ছে সেটা লুমেন পড়ছে। এখন লুমেনটা কত পড়ছে? লাইট সোর্স থেকে যে পরিমাণ লুমেন বেরোচ্ছে সেটা বেরোচ্ছে বলছি এফ পরিমাণ। দেখ, লুমেন প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যেটা আসে সেটাকে আমরা লুমিনাস ফ্লাক্স বলেছি, আর লুমিনাস ফ্লাক্সকে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করেছি। অর্থাৎ লুমিনাস ফ্লাক্সটা কি জিনিস ছিল? প্রতি একক সময়ের মধ্যে যে পরিমাণ লাইট এনার্জি রেডিয়েট করবে লাইট সোর্স থেকে, সেটা কি বলেছি? লুমিনাস ফ্লাক্স। তাহলে সেই লুমিনাস ফ্লাক্স গুলো বেরিয়ে আসছে এবং সারফেসে পড়ছে। আর যেহেতু লুমিনাস ফ্লাক্সকে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করেছি, তাই বলছি এখান থেকে এফ বেরিয়ে আসছে, দিয়ে সারফেস প্লেনে যখন পড়ছে যতটুকু জায়গা আলোকিত হচ্ছে সেই জায়গার ক্ষেত্রফলটাকে বলছি আমরা এ মিটার স্কোয়ার। সেই জায়গার ক্ষেত্রফলটাকে বলছি আমরা, এই জায়গার এরিয়াটাকে বলছি আমরা এ মিটার স্কোয়ার। তাহলে এ মিটার স্কোয়ার ক্ষেত্রফলে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স এসে ফল করলো, তার পরিমাণটা হচ্ছে এফ পরিমাণ। এক মিটার স্কোয়ার এরিয়াতে যে পরিমাণ আলো পড়বে, লুমিনাস ফ্লাক্স এসে ফল করবে, সেটাকে কি বলবো? এফ বাই এ বলবো। তো যদি আমার লাইট সোর্স থেকে এফ পরিমাণ লুমিনাস ফ্লাক্স বেরোয়, আর সেই এফ পরিমাণ লুমিনাস ফ্লাক্স যদি এ ক্ষেত্রফলে আলোকিত করে, তাহলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স এসে ফল করছে সেটা তো এই পরিমাণ। এই প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স এসে ফল করে, সেই ভ্যালুটা কি আমরা বলি ওই স্থানের
ইলুমিনেশন ভ্যালু। আর ইলুমিনেশনকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? ইলুমিনেশনকে আমরা রিপ্রেজেন্ট করি ই দ্বারা। তাহলে আমরা এইটাকে ই বলতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখে একটা আরেকটা হিসাব পেয়ে গেলাম, ই ইজিক্যাল টু এফ বাই এ। এখন বল তো তাহলে ইলুমিনেশনের একক কি হবে? লুমেন পার মিটার স্কোয়ার বা স্যার অন্য কিছু? ইউনিট কি ছিল? লুমেন। আর ক্ষেত্রফলের এরিয়া কি? মিটার স্কোয়ার। তাহলে লুমেন পার মিটার স্কোয়ার, লুমেন পার মিটার স্কোয়ার। এই লুমেন পার মিটার স্কোয়ারের একটা স্পেশাল নাম আছে, কি বলতে পারবি? স্যার লাক্স। লাখ। এখন যদি কথায় কথায় তোদেরকে বলা হয় যে এই স্থানের ইলুমিনেশনের ভ্যালু হচ্ছে 100 লাখ, তার মানে কি ইন্ডিকেট করছে? যে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে যদি ই এর মান 100 হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে এফ এর পরিমাণটা 100, অর্থাৎ 100 লুমেন। তাহলে আমরা বলতে পারি এই জায়গার যদি ইলুমিনেশনের ভ্যালু 100 লাক্স হয়, তাহলে সেই জায়গা থেকে বলতে পারি আমরা লাইট সোর্স থেকে যে লাইটটা বেরিয়ে আসছে প্রতি একক ক্ষেত্রফলের উপরে 100 লুমেন লাইট এনার্জি ফল করছে। ঠিক এর পরে একটা ডেফিনেশন আছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা একটা ইউনিট পেয়েছিলাম, কার ইউনিট পেয়েছিলাম বলতো? কার ইউনিট পেয়েছিলাম বল? ক্যান্ডেলা। লুমিনাস ইন্টেন্সিটি স্যার। লুমিনাস ইন্টেন্সিটি। লুমিনাস ইন্টেন্সিটি, যার একক পেয়েছিলাম আমরা ক্যান্ডেলা। লুমিনাস ইন্টেন্সিটিটা কি বলা ছিল? যে লাইট সোর্স থেকে যে লুমেন বা লুমিনাস ফ্লাক্স গুলো বেরোচ্ছে, প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বেরোয়, সেটাকে বলি আমরা লাইট সোর্সের লুমিনাস ইন্টেন্সিটি। অর্থাৎ ওমেগা সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যদি এফ পরিমাণ লাইট এনার্জি আসে, তাহলে একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যেটা আসে সেটা হচ্ছে এফ বাই ওমেগা। সেই এফ বাই ওমেগাটাকে যাকে আমরা লুমিনাস ইন্টেন্সিটি আই দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে আই ইজিক্যাল টু এফ বাই ওমেগা। তাহলে ইউনিটটা কি ছিল? এফ এর ইউনিট ছিল লুমেন, ওমেগার ইউনিট ছিল স্টেরেডিয়ান, লুমেন পার স্টেরেডিয়ান। সেই লুমেন পার স্টেরেডিয়ানের আর একটা নাম ছিল ক্যান্ডেলা। এখন যদি পরীক্ষায় তোদের ডেফিনেশন আছে হোয়াট ইজ ক্যান্ডেলা, তাহলে কি লিখবি বল? ক্যান্ডেলার ডেফিনেশনটা দেখি কে বলতে পারি? ক্যান্ডেলার ডেফিনেশনটা কিন্তু প্রত্যেক বছর আসে, আর এই ডেফিনেশনটা মনে রাখাটা সব থেকে কঠিন। এবং কঠিন বলে নয়, লজিক্যালি বুঝতে হবে। স্যার এটা কি হবে স্যার? নাম্বার অফ লুমেন ইন ইউনিট স্টেরেডিয়ান? সেটা তো ইউনিটের দিক থেকে বলতে পারলি, সেটা তো তুই তো ইউনিটের দিক থেকে বলতে পারলি, মানে ইউনিটের রেসপেক্টে চিন্তা করলি, এই জায়গাটার সাপেক্ষে চিন্তা করলি, তাই তো? হ্যাঁ স্যার। সেটা তুই এই জায়গার সাপেক্ষে বললি। এখন আমাদেরকে তো
লুমেন ভ্যালু আর স্টেরেডিয়ান ভ্যালু মেজারমেন্ট করতে হবে, তবেই তো আমি সেই জায়গাটার কথা উত্তর বলতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু ধর আমার লুমেন ভ্যালুও জানা নেই, স্টেরেডিয়ান ভ্যালুও জানা নেই, তাহলে এক ক্যান্ডেলা মানে কত পরিমাণ লাইট এনার্জি, এক ক্যান্ডেলা মানে কত পরিমাণ লাইট এনার্জি, সেটা আমাদেরকে জানতে গেলে আমাদেরকে এখানে তো বুঝতে পারা যাচ্ছে যে প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে কিছু পরিমাণ লুমেন পাস করবে, যে প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে পরিমাণ লুমেন পাস করবে লুমিনাস ইন্টেন্সিটির মানটাই হবে সেটা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে প্রতি একক সলিড অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে কিছু পরিমাণ লুমেন পাস করবে, আর যে পরিমাণ লুমেন পাস করবে সেটাই হচ্ছে লাইট ইন্টেন্সিটি অর্থাৎ লুমিনাস ইন্টেন্সিটির মান, আর তারই এককটা হচ্ছে ক্যান্ডেলা। তাহলে এখন আমাকে বলা হয়েছে এক ক্যান্ডেলা মানে কত, এখন আমাকে বলা হয়েছে এক ক্যান্ডেলা মানে কি। আর এটাকে বুঝতে গেলে তোকে প্রথমে বুঝতে হবে, একটা ধারণা নিতে হবে ব্ল্যাক বডি বলে। এখন ব্ল্যাক বডির নাম তোরা কে কে শুনেছিস বল? শুনেছি স্যার। ব্ল্যাক বডির মানেটা কি? ব্ল্যাক বডি জিনিসটা কি, খায় না মাথায় দেয় না গায়ে মাখে? ওইটা স্যার সমস্ত স্যার আলোকে শোষণ করে লয় স্যার। ব্ল্যাক বডি কথার অর্থ হচ্ছে ব্ল্যাক মানে কালো, কালো এক বস্তু মানে কৃষ্ণ বস্তু, যেটাকে আমরা ফিজিক্সের টার্মে বলি কৃষ্ণ বস্তু। মানে এমন কালো যে ওর মধ্যে যতই আলো ফেল ও সেই কালো কালোই দেখাবে, মানে ওর মধ্যে সমস্ত আলো গিয়ে শোষণ হয়ে যাবে, ওখান থেকে কোনো আলো রিফ্লেক্ট হবে না। মানে ব্ল্যাক বডি মানে এমন একটা বস্তু যেখানে আলো পড়লে, লাইট এনার্জি পড়লে সমস্ত লাইট এনার্জি অ্যাবজর্ব হয়ে যায়, সেখান থেকে কোনো লাইট রিফ্লেক্ট হয় না, যার ফলে সেই জিনিসটাকে আমরা চোখে দেখতে পাই না। মানে আদর্শ কৃষ্ণ বস্তু বলতে গেলে যেটা বোঝায়। কিন্তু পৃথিবীতে তো আদর্শ বলে কোনো জিনিস হয় না, যে কারণে আমরা ব্ল্যাক বডিকে ব্ল্যাক বডি বলি কিন্তু দেখতে পাই। কিন্তু যদি আমরা আদর্শ কৃষ্ণ বস্তুকে চিন্তা করি, তাহলে সেই আদর্শ কৃষ্ণ বস্তুকে যদি এখন গরম করা হয়, একে যদি হিট এনার্জি দেওয়া হয়, গরম করানো হয় মানে হিট এনার্জি যদি দেওয়া হয়, এখন বল লোহাকে যখন আমরা গরম করি, লোহা যখন খুব উত্তপ্ত হয় তখন কিরকম দেখতে লাগে? লাল একটা হয়ে যায় লাল, স্যার। একটা লাল আভা দেয় তো। লোহাকে যখন প্রচন্ড গরম করা হয়, উত্তপ্ত করা হয়, তখন সেখানে লোহাটা থেকে একটা লাল রঙের আলো দিতে থাকে। দেখেছিস কোনোদিন এটা কেউ? হ্যাঁ স্যার দেখেছি স্যার। হ্যাঁ স্যার দেখেছি। তাহলে সেই হিসাব করে আমি যদি এখন এই ব্ল্যাক বডিটাকে হিট এনার্জি অ্যাপ্লাই করি, তাহলে ব্ল্যাক বডি তো সেই রকম ভাবে একটা লাল উত্তেজিত আলো দেখানো উচিত, তাই নাই? এখন ব্ল্যাক বডিকে যখন আমি হিট করব, হিট এনার্জি প্রয়োগ করব, হিট এনার্জিটা কতটা প্রয়োগ করব? এই হিট এনার্জিটা হবে প্ল্যাটিনামের সলিডিফিকেশন টেম্পারেচার। প্ল্যাটিনাম সলিডিফিকেশন টেম্পারেচার। এই ব্ল্যাক বডিকে যে উষ্ণতায় উত্তপ্ত করব সেটাকে বলি আমরা কত তাপমাত্রায় উত্তপ্ত করব না, তো প্ল্যাটিনামের সলিডিফিকেশন টেম্পারেচারে। এখন প্ল্যাটিনামের সলিডিফিকেশন টেম্পারেচারটা কত? স্যার 2000 কেলভিন। প্ল্যাটিনামের সলিডিফিকেশন টেম্পারেচারটা হচ্ছে 2043 কেলভিন।
মানে সেলসিয়াসে কত হবে? তাহলে সেলসিয়াসে কত হবে? 273 বাদ দিলে সেটা সেলসিয়াস, মানে 1800 সামথিং, 1770 এরকম আসবে। 1769.85। তাহলে দেখ, যেখানে 100 ডিগ্রি টেম্পারেচারে, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জল ফুটতে লাগে 100 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে 1743 ওরকম একটা টেম্পারেচার দিয়ে এটাকে গরম করছি। তাহলে গরমের তাপমাত্রার মানটা কত চিন্তা কর। যদি এই তাপমাত্রাতে এই ব্ল্যাক বডিটাকে গরম করানো হয়, তাহলে এই ব্ল্যাক বডি থেকে একটা আলো বেরোবে। এখন আলো বেরোবে মানে কে বেরোবে? লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্স মানে কে বেরোবে? লুমেন, তাই তো? এই যে প্ল্যাটিনামের সলিডিফিকেশন টেম্পারেচারে যখন আমি একে হিট করছি, যখনই ব্ল্যাক বডিটা অতিরিক্ত মানে মাত্রাতিরিক্ত গরম হয়ে এ একটা আলো বের করবে, সেই লোহাকে গরম করার মতন যে পরিস্থিতিটা, সেই রকম ভাবে একটা আলো, উত্তেজিত একটা আলোকিত আলো আভা বের করবে, মানে সেখান থেকে লুমেন ভ্যালু বেরোতে থাকবে। যে লুমেন ভ্যালুটা বেরোচ্ছে, আমি যে ব্ল্যাক বডিটা নিয়েছি সেই ব্ল্যাক বডির ওপরে যদি আমি 1 সেন্টিমিটার স্কোয়ার জায়গাকে চুজ করি, আমি যদি সেই প্ল্যাটিনামে, এটা সাপোজ এটা আমার ব্ল্যাক বডি, আমি এটা স্কোয়ার শেপ নিয়েছিলাম, এটা গ্রাউন্ড শেপে নিলাম, সেই এটা ধর ফুটবলের মতো চিন্তা কর, সেখান থেকে যে আলোগুলো বেরোচ্ছে তার উপরে আমি 1 সেন্টিমিটার একটা ক্ষেত্রফলের জায়গাকে চুজ করলাম। তাহলে সেখান থেকেও তো লুমিনাস ফ্লাক্স বেরোবে। বেরোবে তো, না বেরোবে না বল? এখান থেকে এইটুকু জায়গা থেকে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স বেরোবে তার 1/60 অর্থাৎ এই জায়গা থেকে যে পরিমাণ লুমেন বেরোবে 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া থেকে, এই 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া থেকে যেটুকু লুমেন, যতটুকু পরিমাণ লুমেন বেরোবে তার 1/60 অংশকে আমরা বলবো 1 ক্যান্ডেলা। সেই পরিমাণ লাইটকে বলবো আমরা 1 ক্যান্ডেলা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ব্ল্যাক বডিকে যদি আমি প্ল্যাটিনামের সলিডিফিকেশন টেম্পারেচারে হিট করি, সেই ব্ল্যাক বডি থেকে যখন লাইট এনার্জি রেডিয়েট করবে, 1 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া থেকে যে পরিমাণ লুমেন রেডিয়েট করবে তার 1/60 অংশকে, লুমেন ভ্যালুকে আমি বলবো 1 ক্যান্ডেলা। তাহলে এটাকে এবার ডেফিনেশনে লিখতে হবে। তাহলে প্রথমত ক্যান্ডেলা কার ইউনিট? লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট। তাহলে সেটা বলতে হবে প্রথমত। তাহলে ইট ইজ দ্য ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি, ইট ইজ দ্য ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি। এটা প্রথমেই বলে দিলি। দেন কি বলবো? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ কত পরিমাণ আলো? 1/60, অর্থাৎ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ 1/60, 1/60কে বলা হয় 1/60 luminous intensity
পার সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 সেন্টিমিটার স্কোয়ার জায়গা থেকে বলেছি, তাহলে পার সেন্টিমিটার স্কোয়ার কার অফ এ ব্ল্যাক বডি সেই ব্ল্যাক বডিকে কত টেম্পারেচারে রাখা হয়েছে হোয়েন ব্ল্যাক বডি, এবার ব্ল্যাক বডি থেকে তো আলোটা রেডিয়েট করবে, তাহলে ব্ল্যাক বডি রেডিয়েটর কত ডিগ্রি টেম্পারেচারে অ্যাট solidification of at the temperature of solidification of platinum বা platinum solidification temperature at the platinum solidification temperature. বল, বুঝতে পারলি? লিখতে পারবি তো এবার? মনে থাকবে? মনে থাকবে রে? যে কারণে দেখ আগে আমি বললাম ব্যাপারটা কি, তারপর আমি ডেফিনেশন লিখলাম। 60 ভাগের 1 ভাগ আলো কোথা থেকে? 1 সেন্টিমিটার স্কোয়ার জায়গা থেকে। কার থেকে? ব্ল্যাক বডি রেডিয়েটর থেকে। সেই ব্ল্যাক বডি রেডিয়েটরকে কত টেম্পারেচার দেওয়া হয়েছে? প্ল্যাটিনামের সলিডিফিকেশন টেম্পারেচার। ঠিক সেইভাবেই সেন্টেন্সটা গঠন করা হয়েছে। 60 ভাগের 1 ভাগ আলো পার সেন্টিমিটার স্কোয়ার জায়গা থেকে। কার? ব্ল্যাক বডি রেডিয়েটর থেকে। সেই ব্ল্যাক বডি রেডিয়েটরকে কি করা হয়েছে? অ্যাট দ্য প্ল্যাটিনাম সলিডিফিকেশন টেম্পারেচারে রাখা হয়েছে। মাথায় থাকবে? এই ডেফিনেশনটা কিন্তু পরীক্ষাতে প্রত্যেক বছর আসে, কমন কোশ্চেন এটা। আর কোনোটা আসে আর না আসে, এই কোশ্চেনগুলো দেখ 2 জায়গাকার পড়া, কিন্তু এটা কিন্তু 1 জায়গাকার পড়া নয়, এটা 2 জায়গাকার পড়া চলছে। একটা হচ্ছে ইলুমিনেশন প্র্যাকটিস, মানে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট, আর একটা বিল্ডিং ইলেকট্রিফিকেশনের চ্যাপ্টারে দেখা আছে, সেখানে একটা ইউনিট আছে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং বলে। একই সাথে কিন্তু 2 জায়গাকার পড়া চলছে। এরপরে একটা ডেফিনেশন আছে যেখান থেকে অঙ্ক করতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে MHCP আর আরেকটা হচ্ছে MSCP। এই MHCP জিনিসটা কি বলতে পারবি? ফুল ফর্মটা কি নাম শুনেছিস? মেন হেমিস্ফেরিক্যাল ক্যান্ডেল। মেন হরাইজন্টাল ক্যান্ডেল পাওয়ার। এই জিনিসটাকে আয়ত্ত করতে গেলে তোকে মাঝে চিন্তা করতে হবে একটা ফুটবলকে। এখন বল, আমি তোর ফুটবলকে 3 ডাইমেনশনে তোর পেপারে ড্র করতে পারবো না। আমি যে ড্রটা করেছি কোন ডাইমেনশনে? 3 ডাইমেনশনে, 2 ডাইমেনশনে? এটা দেখ আমি ড্র করেছি 2 ডাইমেনশনে। তাহলে এইটাকে চিন্তা কর, মনে মনে চিন্তা কর একটা ফুটবল, বা তোর ভূগোলের যে গ্লোব গুলো দেখেছিস সেই গ্লোবকে চিন্তা কর, মনে মনে চিন্তা কর। আর তারই ঠিক মাঝখানে, মানে সেন্টারে, এটা কিন্তু বৃত্তের সেন্টারে নয়, তাই বলে আমি ড্র করেছি একটা সার্কেল, আর সার্কেলটাকে আমি বলতে চাইছি একটা ফুটবল বা গ্লোব।
তাহলে এই ফুটবল বা গ্লোবের যে জিওমেট্রি, সেই জিওমেট্রিটা কি বলতো? জিওমেট্রিটার নাম কি? জ্যামিতিটার বৃত্ত, অধিবৃত্ত, না গোলক, না কি? গোলক, যেটাকে বলি আমরা স্ফিয়ার, যেটাকে বলি আমরা স্ফিয়ার। তাহলে এটা কিন্তু বৃত্ত নয়। আমি তো আর ফুটবলকে বা গোলককে কাগজের উপর ড্র করতে পারবো না, তার জন্য ড্র করতে গেলে আমাকে 3 ডাইমেনশনাল ছবি ড্র করতে হবে, সেটা সম্ভব নয়। তাহলে সেটাকে আমি এখন কল্পনা করে নেব যে এটা আমার একটা গোলক বা ফুটবল। এখন সেই গোলক বা ফুটবলের ঠিক মাঝখানটাকে চিন্তা কর। সেই মাঝখানে একটা লাইট সোর্স আছে, আর সেই লাইট সোর্সের লুমিনাস ইন্টেন্সিটির পরিমাণটা হচ্ছে 1 ক্যান্ডেল পাওয়ার। 1 ক্যান্ডেল পাওয়ারের একটা লাইট সোর্স। এটা মনে মনে কল্পনা কর। এইবার সেই স্ফিয়ারের ভেতরে আমি এখন দুখানা প্লেন চিন্তা করব, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন আর একটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। তাহলে বল হরাইজন্টাল প্লেনটা কোন দিকে? এই বরাবর, তাই তো? মানে অর্ধ গোলক হয়ে গেল ব্যাপারটা। আমি যদি এই বরাবর ফুটবলটাকে বা গোলকটাকে কাটি, তাহলে অর্ধ গোলক হয়ে যাবে তো। এখন বলতো সেই অর্ধ গোলকের এই যে এরিয়াটা, এই যে প্লেনটা, এই প্লেনটাকে একটা স্ট্রেট লাইন পাবো না সার্কেল পাবো? এইটুকু জায়গা, এটা স্ট্রেট স্ট্রেট লাইন লাইন আছে। পাবো? কি করে আসবে স্ট্রেট লাইন? ভাবতো একবার। ফুটবলকে মাঝে মাঝে কাটলে, ফুটবলকে যদি আমি মাঝামাঝি সার্কেল করে হবে। কাটি, তাহলে এই অংশটা কি আমার ছবিতে স্ট্রেট লাইন লাগছে, কিন্তু আদৌ কি স্ট্রেট লাইন হবে? না এই জায়গাতে একটা রাউন্ড শেপে সার্কেল তৈরি করবে? এবার এখানে যদি আমি একটা ক্যান্ডেল পাওয়ারের লাইট রাখি, 1 ক্যান্ডেল পাওয়ারের, তাহলে সেই ক্যান্ডেল পাওয়ারের লাইট থেকে আলোগুলো তো এইভাবে যাবে, মানে লুমিনাস ফ্লাক্স গুলো, মানে লুমেন গুলো দিয়ে এই সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে তারা আবার নিচে ব্যাক করবে, যে এই তলটা, এই প্লেনটা আলোকিত হবে। ঠিক হবে কি হবে না? হবে কি হবে না বল? এবার মিন কথার অর্থটা কি? গড়। এখন বলতো এই যে প্লেনটা আলোকিত হবে, এই প্লেনের মানে এই যে নিচে যে একটা বৃত্ত তৈরি হবে, বৃত্তের একটা ক্ষেত্রফল তৈরি হবে, সেই বৃত্তের ক্ষেত্রফলে সব জায়গাতে সম পরিমাণ আলো আলো পড়বে? এই প্লেনটার উপরে সব জায়গাতে সম পরিমাণ আলো পড়বে কি, না কোথাও কম কোথাও বেশি হবে? কম বেশি হবে স্যার। কম বেশি হবে। দেখবি ঠিক এই রকম জায়গাতে আলো কম পড়বে। কেন? লাইট সোর্সের ঠিক নিচেই অন্ধকার হয় সব সময়, প্রদীপের নিচেই অন্ধকার থাকে। তাহলে এখান থেকে যে আলোগুলো ওপরে উঠবে, রিফ্লেক্ট হয়ে তারা নিচেই নামবে একদম, কিন্তু নিচে নামতে গিয়ে ওই আলোর দ্বারা আবার আলোকিত অংশটা, লুমিনাস ফ্লাক্সটা বাধাপ্রাপ্ত হবে। কিন্তু যে লুমিনাস ফ্লাক্সটা এই বরাবর যাবে, এই প্লেনে এসে লুমিনাস ফ্লাক্সটা দেখ এই বরাবর নিচে নামবে, দিয়ে এই জায়গাটাকে আলোকিত করবে। ঠিক এখান থেকে লুমিনাস ফ্লাক্স যেটা এইখানে যাবে, সেটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে আলোটা এখানে নামবে, দিয়ে এই জায়গাটা আলোকিত করবে। দেখা যাবে আমি লাইট সোর্স থেকে যত দূরে যাব, এইগুলো তত বেশি আলোকিত হবে এই অঞ্চলটা, এই অঞ্চলটা।
কিন্তু লাইট সোর্সের নিচেরটাই কম আলোকিত হবে। এখন প্রতি একক ক্ষেত্রফলে আমি ধরে নিচ্ছি এই জায়গাকার ক্ষেত্রফলটা হচ্ছে 100 মিটার স্কোয়ার। এখানে যে রাউন্ড শেপটা তৈরি হচ্ছে সেই জায়গার ক্ষেত্রফলটা হচ্ছে 100 মিটার স্কোয়ার। আর সেই 100 মিটার স্কোয়ার এরিয়াতে আলো পড়েছে এসে 4500 লুমেন। তাহলে এক ক্ষেত্রফলে কত পড়বে? 4500 বাই 100 লুমেন, 0 0 কেটে গেল, 45 লুমেন। তাহলে এই যে হিসাবটা করছি 45 লুমেন যেটা বেরোলো, তাহলে সেই 45 লুমেনটা দেখা যাবে এখানে 50 লুমেন পড়ছে, এখানে 40 লুমেন পড়ছে, এখানে আবার 50 লুমেন পড়ছে, যে গড় হিসেবে 45 পাচ্ছি। তাহলে গড়টা কি তো বলি আমরা মিন। তাহলে আমরা একটা গড় হিসাব করছি যে এই পুরো প্লেনটাতে মোট কত আলো পড়লো, যে সেই পুরো প্লেনের ক্ষেত্রফল কত, সেটা দিয়ে ভাগ করলে একটা গড় ভ্যালু পাই। সেই গড়কেই বলি আমরা মিন। তাহলে সেই গড়ের ওপরে যদি আমরা হিসাব করি এই হরাইজন্টাল প্লেনের ওপরে, তাহলে সেই ভ্যালুটাকে বলি আমরা মিন হরাইজন্টাল ক্যান্ডেল পাওয়ার। কিন্তু যদি এটা আমরা পুরো গোলকটার উপরে চিন্তা করতাম, পুরো গোলকের ভেতরেই দেওয়ালে কত আলোকিত পড়লো, তাহলে সেটাকে বলতাম MSCP, মানে মিন স্ফেরিক্যাল ক্যান্ডেল পাওয়ার। তাহলে তখন কি হতো, পুরো গোলক নিলাম, মাঝখানে আলো আছে 1 ক্যান্ডেল পাওয়ারের, সেখান থেকে লাইট সোর্স গুলো সব বেরোচ্ছে, যে পুরো গোলকের ভেতরে দল যেটা ক্ষেত্রফল, ফুটবলের ভেতরের দেওয়ালটাকে চিন্তা কর, সেই পুরো ভেতরের দেওয়ালটা আলোকিত হচ্ছে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আলোকিত হবে সেই ভ্যালুটা কি আমরা বলবো ওই বস্তুর MSCP ভ্যালু, বা ওই প্লেনের MSCP ভ্যালু। যদি স্ফেরিক্যাল প্লেনের উপরে চিন্তা করি তাহলে সেটাকে বলবো MSCP, আর যদি হরাইজন্টাল প্লেনের উপরে চিন্তা করি তাহলে সেটাকে বলবো MHCP। এই জায়গাটা বোঝাটা কিন্তু খুব কঠিন যতক্ষণ না গোলকটাকে চিন্তা করতে পারবি ঠিক মতো করে। কারণ আমি গোলকটাকে ড্র করতে গেলে তো বৃত্ত ছাড়া কিছু ড্র করতে পারবো না। বল, পেপারে কেউ গোলক ড্র করতে পারবি? আমাকে এঁকে দেখাচ্ছে, পারবি কি কেউ পেপারে গোলক ড্র করতে? যদি কেউ ড্র করতে পারিস তাহলে আমাকে এঁকে দেখা, তাহলে আমি সেখান থেকে বোঝাতে পারবো, কারণ আমার আইডিয়াতে নেই ব্যাপারটা। এখন এই যে দুটো ভ্যালু আমরা পেলাম, একটা MSCP আর একটা MHCP। এখন MSCPর যা মান বেরোবে আর MHCPর যা মান বেরোবে, এদের দুজনকে যদি রেশিও করি, অর্থাৎ MSCP বাই MHCP, এদের দুজনকে যদি রেশিও করি, তাহলে যেটা পাই সেটাকে বলি আমরা লাইট সোর্সের রিডাকশন ফ্যাক্টর। সেটাকে বলি আমরা লাইট সোর্সের রিডাকশন ফ্যাক্টর। তারপরের টার্মটা হচ্ছে আমাদের ল্যাম্প এফিসিয়েন্সি। এখন ল্যাম্প এফিসিয়েন্সি বলতে যেটা আমরা বুঝি, সেটা আমি ছবিটা আরেকটা দেখাই জিনিসটা। তোদেরকে আগের দিন যে ছবিটা আমি এখানে দেখিয়েছিলাম, যে জিনিসটা, একটা লাইট সোর্সের বাল্বের প্যাকেট দেখিয়েছিলাম, ভালো করে দেখ তো, এই যে জায়গাটাতে লেখা আছে এটা কি লেখা আছে?
নিশ্চয় দেখতে পাচ্ছিস, লুমিনাস এফিসিয়েন্সি। এই লুমিনাস এফিসিয়েন্সি মানে হচ্ছে ল্যাম্প এফিসিয়েন্সি। তাহলে একটা লাইট সোর্স আমার কাছে আছে, সেই লাইট সোর্সকে যখন আমি ফেজ নিউট্রাল সাপ্লাই দিচ্ছি বা প্লাস মাইনাস সাপ্লাই দিচ্ছি, যাই দিই না কেন এসি ডিসি, সেখান থেকে আমার আলো বেরোচ্ছে। আলো বেরোচ্ছে মানে কে বেরোচ্ছে? লুমিনাস ফ্লাক্স। লুমিনাস ফ্লাক্স মানে কে বেরোচ্ছে? লুমেন বেরোচ্ছে। এখন যে পরিমাণ লুমেন বেরোচ্ছে তার তো একটা ভ্যালু থাকবে। আমি এখন ধরে নিচ্ছি এই পরিমাণ যে লুমেনটা বেরোচ্ছে সেই লুমেনের মানটা আছে 100 লুমেন। আর এই 100 লুমেন লাল লাইট বেরোতে আমার এই জায়গাতে যে পাওয়ার কনজাম্পশনটা হলো সেটা হচ্ছে 10 ওয়াট। তাহলে 10 ওয়াট পাওয়ার কনজাম্পশন করে, যে 10 ওয়াট যেটা ভ্যালু দিয়ে পাওয়ার কনজাম্পশন করে যে লুমেনটা আমি পেলাম সেটা হচ্ছে 100 লুমেন। তাহলে 1 ওয়াট খরচ করে কত পাবো? 100/10 লুমেন। তাহলে সেটা বলতে পারি 10 লুমেন। তাহলে এই 10 লুমেন লাইট আমি কোথা থেকে পেলাম? 1 ওয়াট থেকে। তাহলে এই জায়গা থেকে আমরা ল্যাম্প এফিসিয়েন্সি সমান বলতে পারি যে 10 লুমেন পার ওয়াট, অর্থাৎ প্রতি একক পাওয়ার কনজাম্পশনের জন্য যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স গিভেন আউট হবে কোনো লাইট সোর্স থেকে, পার ইউনিট ওয়াট কনজাম্পশনের জন্য যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স গিভেন আউট হবে কোনো একটা লাইট সোর্স থেকে, সেটা কি বলবো আমরা? ওই লাইট সোর্সের ল্যাম্প এফিসিয়েন্সি। পরের ডেফিনেশনটা হচ্ছে আমার গ্লের। হোয়াট ইজ গ্লের? কে বলতে পারিস দেখি, হোয়াট ইজ গ্লের? কে বলতে পারবি হোয়াট ইজ গ্লের? বলতে পারবি? আচ্ছা দেখ, ল্যাম্পের দিকে যদি তাকাস তোরা, দেখ ঘরে একটা লাইট ল্যাম্প জ্বলছে, ঘরে আলো হচ্ছে, সেই ঘরের মধ্যে যা কিছু আছে তোরা চোখে দেখতে পাচ্ছিস। সেই দেখতে তোদের কোনো রকম অসুবিধা হয়? দেখ কোনো অসুবিধা হয় না দেখতে। কিন্তু হঠাৎ যদি তোর চোখে কেউ একটা টর্চ মারে, বা বাইকের লাইট, বাইকের হেডলাইট যদি হঠাৎ করে চোখে পড়ে এসে, মুহূর্তের মধ্যে দেখ কিছু সময় চোখ ঝলসে ওঠে, মানে চোখে আর কিছু দেখতে পাস না। এরকম একটা ঘটনা ঘটে নিশ্চয়ই প্রত্যেকের জীবনে। তাহলে এই যে আমাদের ভিজুয়াল যে একটা ইন্টারাপশন ঘটলো বা ডিসকমফর্ট হলো কোনো একটা লাইট সোর্সের কারণে, এই ভিজুয়াল ডিসকমফোর্টনেস ব্যাপারটা কি বলি আমরা? গ্লের। অর্থাৎ গ্লের কথার অর্থটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভিজুয়াল ডিসকমফোর্টনেস। ভিজুয়াল ডিসকমফোর্টনেস জিনিসটা কি বলি আমরা? গ্লের।
এর পরে যে তিনখানা ডেফিনেশন আমি বলবো সেই তিনখানা ডেফিনেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন অঙ্ক করার জন্য। আমাদেরকে ইন ফিউচার এখান থেকে এই চ্যাপ্টার থেকে যা অঙ্ক আমাদেরকে করতে হবে সেই অঙ্ক করার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা, এই তিনখানা ডেফিনেশন। যার মধ্যে প্রথম ডেফিনেশনটা হচ্ছে আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। যার মধ্যে প্রথম ডেফিনেশনটা হচ্ছে আমার ইউটিলাইজেশন ফ্যাক্টর। এটাকে আমরা সংক্ষেপে বলি ইউ ডট এফ। এটার আর একটা নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ইউটিলাইজেশন। এইটাকে ব্যাপারটাকে বুঝতে গেলে আগে ভালো করে বুঝে নেয়। ধরে নে একটা লাইট সোর্স আমাদের কাছে আছে, যার একটা ফেজ নিউট্রাল সাপ্লাই দেওয়া আছে, সেখান থেকে লাইট গুলো বেরোচ্ছে, আর এই হচ্ছে আমার সারফেস প্লেন। এখন লাইট ফেজ নিউট্রাল সাপ্লাই যখনই আমি দেব লাইট সোর্সটাকে, লাইট সোর্স থেকে লুমেন ভ্যালু বেরোবে আর সারফেস প্লেনে এসে ফল করবে। এটা হবে তো, না হবে না? বল, রিপ্লাই কর। হ্যাঁ স্যার। এখন লাইট সোর্স থেকে যত পরিমাণ লুমেন বেরোবে বা লুমিনাস ফ্লাক্স বেরোবে, সমস্ত লুমিনাস ফ্লাক্স বা লুমেন কি সারফেস প্লেনে এসে ফল করবে? আরে লাইট সোর্স থেকে যত পরিমাণ লুমিনাস ফ্লাক্স বা লুমেন যেটাই বেরোবে, সমস্ত পরিমাণ লুমিনাস ফ্লাক্স বা লুমেন ভ্যালু সারফেস প্লেনে এসে কি ফল করবে? না স্যার, করবে না। কেন করবে না? কেন করবে না? না করার পিছনের কারণটা কি? না করার পিছনের কারণটা কি? না করার পিছনের কারণটা হচ্ছে ডাস্ট পার্টিকেল। বাতাসের মধ্যে ডাস্ট পার্টিকেল বা মিনারেল পার্টিকেল। সাপোজ ধরে নে এখানে একটা ধূলিকণা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর তার উপরে এসে লুমিনাস ফ্লাক্সটা এসে ফল করলো তারই উপরে। তাহলে সেই লুমিনাস ফ্লাক্সটা কি সারফেস প্লেনে আসবে, না এখান থেকে ঘুরে পালিয়ে যাবে? যেতে পারার একটা সম্ভাবনা আছে না নেই? ঠিক এই রাস্তা বরাবর যে লুমিনাস ফ্লাক্সটা আসছে, এখানে ধর একটা পার্টিকেল ছিল, সেখান থেকে বেরিয়ে এদিকে বেরিয়ে পালিয়ে গেল। ঠিক এই যে রাস্তা দিয়ে যে লুমিনাস ফ্লাক্সটা আসলো, এখান থেকে ধর একটা ডাস্ট পার্টিকেল ছিল, সেই ডাস্ট পার্টিকেলের কারণে এদিক দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। এরকম ঘটনা ঘটতে পারে না পারে না? বল, পারে কি পারে না? হ্যাঁ স্যার, পারে। তাহলে সেটা যদি হয়, তাহলে লুমিনার লাইট সোর্স থেকে যে পরিমাণ লুমেন বেরোলো, সেই পরিমাণ লুমেন কি সারফেস প্লেনে এসে রিচ করবে? করবে না। সারফেস প্লেনে যে পরিমাণ লুমিনাস ফ্লাক্স এসে রিচ করবে, পৌঁছাবে, সেখান থেকেই তো আলোগুলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে এবং দৃশ্যমানতা সৃষ্টি করবে, তাই নয়? তাহলে এই লাইট সোর্স বা লুমেন ভ্যালুগুলোকেই তো আমি ইউটিলাইজ করছি আমার দৃশ্যমানতার জন্যে। আমার দৃশ্যমানতার জন্য এই লাইট সোর্স বা লুমেন ভ্যালুকে কি আমি ইউটিলাইজ করছি, ব্যবহার করছি, না ব্যবহার করতে পারছি?
এই লাইট সোর্সগুলোকে কি ব্যবহার করতে পারছি দৃশ্যমানতার জন্য আমার এই সারফেস প্লেনে কি আছে না আছে তার উপরে। তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে লাইট সোর্স থেকে যে পরিমাণে লুমেন বেরোক না কেন, সারফেস প্লেনে যে পরিমাণ লুমেন ভ্যালু রিচ করার ফলে আমার যে দৃশ্যমানতা সৃষ্টি হচ্ছে, সেই লুমেনগুলোই তো আমার ইউটিলাইজ হচ্ছে, ব্যবহার হচ্ছে আমার কাজে। তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর কথার অর্থটাই হচ্ছে যে পরিমাণ লাইট সোর্স সারফেস প্লেনে রিচ করলো, ধর এখান থেকে লাইট সোর্স বেরোচ্ছে, লুমেন ভ্যালু বেরোচ্ছে 110, আর সারফেস প্লেনে এসে পড়ছে 90, 20খানা লুমেন পাস করে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর কথার অর্থটা হচ্ছে যে পরিমাণ লুমেন ভ্যালু সারফেস প্লেনে রিচ করলো দৃশ্যমানতার কারণে, সেটার পরিমাণ 90 ডিভাইডেড বাই যে পরিমাণ লুমেন ভ্যালু লাইট সোর্স থেকে গিভেন আউট হলো, অর্থাৎ 110। আমি যদি এটা 100ই ধরতাম তাহলে 100। তাহলে এই যে দুটো রেশিও, অর্থাৎ যে পরিমাণ লুমেন ভ্যালু সারফেস প্লেনে রিচ করলো টু দা সেই পরিমাণ লুমেন ভ্যালু যে পরিমাণ লুমেন ভ্যালু লাইট সোর্স থেকে গিভেন আউট হলো, তাদের দুটোর যে রেশিও, এই রেশিও দুটোকেই বলি আমরা ইউটিলাইজেশন ফ্যাক্টর। তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর কথার অর্থটা কি? দ্য অ্যামাউন্ট অফ লুমেন reaches to the surface plane, reaches to the working surface plane, the amount of the lumen reaches to the working surface plane to the lumen value given out from the light source is called utilization factor of that light source. তাহলে ইউটিলাইজেশন ফ্যাক্টর কথার অর্থটাই হচ্ছে যে পরিমাণ আলো সারফেস প্লেনে এসে পৌঁছালো টু দা যে পরিমাণ আলো লাইট সোর্স থেকে বেরোলো, তাদের রেশিও। এখন এই রেশিওর মানটা কি কখনো 1-এর বেশি হতে পারে? বল, এই রেশিওর মানটা কি কখনো 1-এর বেশি হতে পারে? না স্যার। হতে পারে না, যে কারণে ইউটিলাইজেশন ফ্যাক্টরের মান অলওয়েজ লেস দ্যান 1। এটা সর্বদা অলওয়েজ লেস দ্যান 1 হবে। দু নম্বর আমার যে ফ্যাক্টর, 1 নম্বর কার ইউটিলাইজেশন ফ্যাক্টর, 2 নম্বরটা হচ্ছে আমার মেইনটেনেন্স ফ্যাক্টর। এখন ধর একটা লাইট সোর্স, এটা একটা লাইট সোর্স, তার এখানে ফেজ নিউট্রাল লাগিয়েছি, এটা সারফেস প্লেন। এই লাইট সোর্স থেকে যে পরিমাণ আলো বেরোবে, ধর এই আলোটা ল্যাম্পটা আজকেই কিনে নিয়ে এসেছিস, যে লাগালি, যে পরিমাণ আলো পাচ্ছিস আজকে লাগিয়ে, আগামী 6 মাস পরে যদি লাইটটা সবকিছু ঠিক থাকে, তাহলে কি সেই পরিমাণ আলো পাবি? এই লাইট সোর্সটা থেকে পাবি না পাবি না বল? লাইট সোর্সটা, ল্যাম্পটা তুই আজকে কিনে নিয়ে এসে লাগালি, যে পরিমাণ আলো বেরোচ্ছে 6 মাস পরে
এই লাইটটা থেকেই সেই পরিমাণ আলো কি বেরোবে? না স্যার। কেন বেরোবে না? না হলে কেন বেরোবে না? স্যার ল্যাম্পের ভেতরে অনেক সময় স্যার ভেপার জমে যায় স্যার। সেটা পরের টার্ম, সেটা এখনো আসেনি, সেটা পরে, সেটা এর পরের ফ্যাক্টর। ল্যাম্পের ওপরে অনেক সময় ডাস্ট বা নোংরা এসব জমে যায়। ডাস্ট পার্টিকেল জমবে তো ল্যাম্পের উপরে। এই যে ডাস্ট পার্টিকেল যেগুলো জমছে, ধুলো কণা, ধর একটা লুমেন বেরোতে চাইছে, আর যে রাস্তা দিয়ে বেরোতে চাইছে সেই রাস্তার উপরই ডাস্ট পার্টিকেলটা জমে আছে, তাহলে সেখান থেকে লুমেনটা ধাক্কা খেয়ে আবার ভেতরে চলে যাবে তো, তাহলে সে বেরোতে পারবে? তাহলে এই কারণের জন্য একটা কম হতে পারে। তাহলে এই কমটা কেন হলো? তুই লাইটটাকে প্রপারলি ক্লিন করিসনি বলে, অর্থাৎ ল্যাম্প লাইট সোর্সের আউটার সারফেসটাকে আমি প্রপারলি ক্লিন করিনি বলে। এখন এই জিনিসটা কি প্রত্যেক দিন তোদের ক্লিন করা সম্ভব? পারফেক্টলি ক্লিন করা সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। সকালে মুছলি ভালো করে, বিকেলে দেখলে আবার ধুলো, কিছু না হলেও 10টা 12টা ধুলোকণা জমবে এসে, বা মুছতে মুছতে দেখবি 10 12টা ধুলোকণা জমে গেছে। তাহলে এই জিনিসটা কখনোই সম্ভব নয়। মানে তুই একটা বাল্বকে কখনোই প্রপারলি ক্লিন করা বল বা প্রপারলি মেনটেন করা বল কখনোই সম্ভব নয়। এই মেনটেন করা জনিত কারণ থেকে যে প্রবলেমটা আমাদের আসছে সেই প্রবলেমটাকে বলবো আমরা মেনটেনেন্স ফ্যাক্টর। মানে তুমি পড়ে দিবা যে আমার বেটা পড়াবে রে এবার তোদেরকে, আর আমাকে পড়াতে হবে না, আমার বেটা লেগে পড়বে এবার। তাহলে কখনোই আমাদের এটা সম্ভব নয় প্রপারলি ক্লিন করা। তাহলে মেনটেনেন্স ফ্যাক্টরের ডেফিনেশনে কি বলবো? যে আমরা যদি একটা নিউ লাইট আজকে ইনস্টল করি, তাহলে সেই লাইট থেকে যে পরিমাণ লুমেন গিভেন আউট হবে, আর যদি আমরা এই লাইটটাকে প্রপারলি ক্লিন না করি, কিছুদিন পর ডে আফটার টুমরো, তাহলে সেই লাইট থেকে যে পরিমাণ আলো বেরোবে, তাদের যে রেশিও, সেই রেশিওটাকে বলবো আমরা মেনটেনেন্স ফ্যাক্টর। তাহলে মেনটেনেন্স ফ্যাক্টরটা আমরা এটা বলতে পারি, মেনটেনেন্স ফ্যাক্টর ইজ ইকাল টু ইলুমিনেশন, মানে সবসময় কন্ট্রোলটা হবে ইলুমিনেশনের উপরে। ইলুমিনেশন আন্ডার, এদিকে না লিখে এদিকে লিখি, মেনটেনেন্স ফ্যাক্টরের ডেফিনেশনটা লিখবো আমরা, ইলুমিনেশন আন্ডার নর্মাল ওয়ার্কিং কন্ডিশন। মানে সাধারণ জীবনযাপন তোরা যেরকম করিস সেটাকে বলা হয় নর্মাল ওয়ার্কিং কন্ডিশন। আর ইলুমিনেশন আন্ডার পারফেক্টলি ক্লিন কন্ডিশন। তাহলে কোন কন্ডিশনে লাইটটা বেশি পাবে? পারফেক্টলি ক্লিন কন্ডিশনে স্যার। পারফেক্টলি ক্লিন কন্ডিশন। পারফেক্টলি ক্লিন কন্ডিশনে যদি আমি 100 পরিমাণ আলো পাই, তাহলে নর্মাল ওয়ার্কিং কন্ডিশনে পাবো কি? ধরেছি 90 পরিমাণ পাবো, কিছু পরিমাণ ডাস্ট পার্টিকেল জমবেই। তাহলে মেনটেনেন্স ফ্যাক্টরও আমরা দেখতে পাচ্ছি যে 90/100 একটা রেশিওতে আসছে, তাহলে এটাও অলওয়েজ লেস দ্যান 1 হবে। 3 নম্বরে আমার একটা ফ্যাক্টর যেটাকে বলি আমরা ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর।
যেটাকে বলি আমরা ডি ডট এফ। যেটাকে বলি আমরা ডি ডট এফ। এই ডিপ্রিসিয়েশন ফ্যাক্টরটা জিনিসটা কি? আজকে তোরা ধর একটা মোবাইল কিনলি, 10,000 টাকা খরচ করে, সেই মোবাইলটা 1 বছর পরে যখন তুই বিক্রি করতে যাবি, সবকিছু যদি আজকের দিনে যেরকম কন্ডিশন আছে মোবাইলটা, তুই 1 বছর পরে ধরলাম খুব পারফেক্টলি মেনটেন করলি, এবং 1 বছর পরেও সেই একই রকম কন্ডিশনে তুই রাখতে পেরেছিস মোবাইলটাকে, তাহলে 1 বছর পরে কি সেই মোবাইলটার দাম তুই 10,000 টাকা পাবি? না বেশি পাবি না কম পাবি? এর কম পাবো। কেন কম পাবি? তুই তো পারফেক্টলি মেনটেন করেছিস, তাও কেন কম দেবে? ঠিক লাইট সোর্সের জায়গাতে চিন্তা কর, আজকে ধর একটা ভালো বাল্ব কিনলি দাম দিয়ে, তুই লাইটটাকে প্রত্যেকদিন পারফেক্টলি ক্লিন করছিস, মানে ভালো করে মেনটেন করছিস, তারপরেও তুই 1 বছর পরে কি সেই লাইট থেকে আজকের দিনে যে পরিমাণ আলো পেয়েছিস 1 বছর পরেও কি সেই পরিমাণ আলো পাবি? পাবি না, কম পাবি। ঠিক তোরা যেমন এখন যুবক বয়সে যে পরিমাণ তোদের গায়ের ক্ষমতা আছে, আজ থেকে 15-20 বছর পরে তোদের শরীরে কি এই পরিমাণ ক্ষমতা থাকবে? নিশ্চয়ই কমে যাবে। তাহলে সেই কমে যাওয়ার পিছনের কারণগুলো কি? পিছনের কারণ কিন্তু একটাই কারণ। সে কারণটা কি? সেই পিছনের কারণ একটাই কারণ, সেটা হচ্ছে বার্ধক্যজনিত কারণ, যেটাকে বলি আমরা এজিং প্রপার্টি। প্রত্যেকটা জিনিসেরই একটা ডিকে আছে, ক্ষয় আছে। তাহলে এই যে ডিকে বা ক্ষয় থাকার কারণে আমি যদি একটা লাইট সোর্স আজকে কিনে নিয়ে আসি, নর্মাল ওয়ার্কিং কন্ডিশনে যদি রেখে দিই, আর সবকিছু পারফেক্টলি ক্লিন করার পরেও যে পরিমাণ আলো পাবো আমি আগামী 10 বছর পরে, নিশ্চয়ই কম পাবো। তাহলে ওপরে হবে কম ভ্যালুটা, মানে নর্মাল এই 10 বছর পরের ভ্যালুটা, আর নিচে হবে কম নর্মাল ওয়ার্কিং কন্ডিশনের আজকের ভ্যালুটা। তাহলে সেখানেও দেখবো ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর আমাদের 1-এর থেকে কম। এই যে প্রপার্টিটা, যে লাইট সোর্স আমার যতই পারফেক্টলি মেনটেন করি, আজকের দিনে লাইট সোর্সের যে পরিমাণ আলো আমরা পাবো, আগামী বছর প্রত্যেক বছর পর পর কিছু পরিমাণ আলো আমাদের কমতে থাকে। সাপোজ বলছি, ধরে নে একটা লাইট সোর্স কিনে আনলি, দেখা যাচ্ছে প্রত্যেক বছর সেই লাইট সোর্সের আলোর পরিমাণ 10% ডিপ্রিসিয়েশন হচ্ছে। তার মানে আজকে যখন লাইটটাকে আমি ইনস্টল করছি 100 লুমেন, যদি সেখান থেকে আলো পাই, 1 বছর পরে সেই লাইট সোর্স থেকে কত পরিমাণ আলো পাবো? যদি 10% ডিপ্রিসিয়েশন থাকে, 90 পাবো। তার পরের বছর আবার কত পাবো? যদি 10% ডিপ্রিসিয়েশন থাকে, 81 পাবো। কি করে 81 হলো? কারণ 90-এর উপরে 10%, তাহলে কত? 100-তে 9। তাহলে 9 কমলো, 90 ছিল, 9 কমলো 81 হলো। তারপরের বছর, তারপরের 1 বছর পরে আবার কত আলো পাবো যদি 10% ডিপ্রিসিয়েশন হয়? তো সেরকম হিসাব করব, 8 পয়েন্ট সামথিং এর আলো কমতে কমতে যাবে। এই যে আলোটা কমতে কমতে যাচ্ছে একটা পার্সেন্টেজে,
এই যে পার্সেন্টেজ আলোটা কমছে কেন, না তো তার এজিং প্রপার্টির কারণে। তার এজিং প্রপার্টির কারণে। এইবার আমার তোদেরকে দুটো ডেফিনেশন আমি তোদেরকে করতে বলবো, দেখি তোরা কতটা করতে পারিস সেই ব্যাপারটাতে। একটা হচ্ছে আমার প্লেন অ্যাঙ্গেল, আর আরেকটা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল। এই দুটো ডেফিনেশন আমি তোদেরকে তৈরি করতে বলবো, আর এই দুটো ডেফিনেশন আমাকে এমন করে তৈরি করতে হবে আমি যেন প্লেন অ্যাঙ্গেলটাকে মেজার করতে পারি উইথ দ্য হেল্প অফ স্কেলে। হেল্প অফ স্কেল, আমাদের কাছে একটা যদি স্কেল থাকে তাহলে সেই স্কেলের সাহায্যে যেন সেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি। অর্থাৎ দুটো স্ট্রেট লাইন যদি আমরা নিই এইভাবে, তাহলে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটাকে কি বলি, থিটা। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা প্লেন অ্যাঙ্গেল। তাহলে আমার কাছে যদি একটা শুধুমাত্র স্কেল থাকে, তাহলে সেই স্কেলের সাহায্য নিয়ে বল আমি এই অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করতে পারবো? হ্যাঁ স্যার পারবো। বেশ, কি করে পারবো তাহলে সেটা বলবি। আর সলিড অ্যাঙ্গেল কাকে বলছি, যদি আমার কাছে একটা শঙ্কু থাকে তাহলে তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা একটা রাউন্ড শেপের অ্যাঙ্গেল, তাহলে সেটাকে বলি আমরা সলিড অ্যাঙ্গেল ওমেগা। তাহলে আমার কাছে যে একটা স্কেল থাকে, তাহলে সেই স্কেলের সাহায্য নিয়ে আমি এই ওমেগার অ্যাঙ্গেলটাকে বা কি করে মেজারমেন্ট করব। তাহলে যদি মেজারমেন্ট করতে পারি তাহলে সেটাকে বলবো সলিড অ্যাঙ্গেল। এখন আমাদের পরীক্ষাতে আর একটা ডেফিনেশন আসে, 3 নম্বর একটা কোশ্চেন আছে, ডিডিউস দ্য রিলেশন বিটুইন প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। ডিডিউস দ্য রিলেশন বিটুইন প্লেন অ্যাঙ্গেল অ্যান্ড সলিড অ্যাঙ্গেল। তাহলে প্লেন অ্যাঙ্গেলটাকে আমরা স্কেলের সাহায্য নিয়ে কিভাবে মেজারমেন্ট করতে পারি, সলিড অ্যাঙ্গেলটাকেও আমরা প্লেনের সাহায্য নিয়ে কিভাবে মেজারমেন্ট করতে পারি, এই দুটো কনসেপ্ট তোরা একটু ক্লিয়ার কর। আমি তো বলবোই, তোরা পারছিস নাকি আগে দেখি। আর প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্কটা, এইটা একটা কোশ্চেন, কিন্তু এই জায়গা থেকে একটা কোশ্চেন প্রত্যেক বছর কমন কোশ্চেন, এটা দুটো জায়গাতেই পেতে পারিস। ওই কোশ্চেনটা দুটো জায়গাতেই পেতে পারিস। বুঝতে পারলি ব্যাপারটা, যে আমার কাছে দুটো স্ট্রেট লাইন থাকে, তাদের স্ট্রেট লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বলি আমরা প্লেন অ্যাঙ্গেল। সেই প্লেন অ্যাঙ্গেলটাকে আমরা কি করে মেজারমেন্ট করব। আর যদি আমার কাছে একটা শঙ্কু থাকে তাহলে সেই শঙ্কুটার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে বলি সলিড অ্যাঙ্গেল, সেটা কি আমরা কিভাবে স্কেলের সাহায্যে মেজারমেন্ট করব। এই দুটো কনসেপ্ট আমাকে বলতে হবে, আর তাদের মধ্যে রিলেশনটাকে কিভাবে আমরা স্থাপন করব। পরীক্ষাতে কিন্তু এই জায়গা থেকে একটা কোশ্চেন খুব কমন হয়। তাহলে যে ডেফিনেশন গুলো বললাম, এই ডেফিনেশন গুলো মোটামুটি করলে তোদের পরীক্ষাতে এর মধ্যে থেকেই ডেফিনেশন গুলো আসে। তাহলে এই ডেফিনেশন গুলো পর, দিয়ে এখান থেকে পরে আমরা অঙ্ক করব। এখন ডেফিনেশন গুলো করে নিলাম, পরে আমরা অঙ্ক করব, কারণ ডেফিনেশন গুলো মাঝপথে ছেড়ে গেলে আবার কবে করব না হবে, সেই জন্য আজকে করে দিলাম, পরের দিন আমরা মাইক্রো কন্ট্রোলার করব। আর এখান থেকে কিন্তু অঙ্কও করতে হবে, এই ডেফিনেশন গুলোর উপর থেকে কিন্তু অঙ্ক করতে হবে। এখান থেকে অঙ্ক আসে, তারপরে এখান থেকে আবার সূত্র আছে দুটো, আলোর দুটো সূত্র আছে, সেই সূত্রের উপরে অঙ্ক আছে।
ল্যাম্বার্ট কোসাইন ল আর ইনভার্স স্কয়ার ল, যদিও ওই সূত্র দুটো ইউনিভার্সাল ল, সমস্ত অঙ্কতেই ওই সূত্র কাজে লাগবে, এখানকার অঙ্কতে। ঠিক আছে, এই পর্যন্ত কর, কমপ্লিট করে নে, এটা ডেফিনেশন গুলো কমপ্লিট করে নে। ডেফিনেশন গুলো সবাই কমপ্লিট করে নে। আচ্ছা, ইলুমিনেশন নোটটা তোদেরকে দেওয়াই তো আছে, এক জায়গাতেই তো আছে ওখানে। শুধু শুধু ড্রাইভস এর নোটটা পাঠাতে হবে। ঠিক আছে, রাখ। হ্যাঁ স্যার। হুম।